তিনবার এড়িয়ে যাওয়ার পর অবশেষে সইকাণ্ডে কোর্টের নির্দেশে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে হাজিরা দিলেন। আমরা যখন এই ভিডিও করতে শুরু করেছি তখন 2 ঘন্টা অতিক্রান্ত এবং হাইকোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 সপ্তাহের জন্য একটা রক্ষা কবচে পেয়েছেন। কিন্তু আমাদের আজকের ভিডিও সাবজেক্ট কিন্তু এটা নয়, কিন্তু যে বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব সেখানেও ওতপ্রোতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কি সেটা? আজ দুপুর থেকে বাংলার সমস্ত নিউজ মিডিয়া, ডিজিটাল মিডিয়া জুড়ে কল্যাণময়। হঠাৎ কি হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন বিভিন্ন ইস্যুতে, এবং তিনি দিদিকে এক শর্ত চাপিয়ে দিলেন। কি সেটা? যে কোট আনকোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোট আনকোট ঔদ্ধত্য তিনি আর মেনে নেবেন না। দিদি, আপনি নয় অভিষেককে মেনে নিন, নয় অভিষেককে রাখুন, অথবা আমায় রাখুন, যে কোনো একটা আপনাকে বেছে নিতে হবে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্রোহ কি শুধু অভিষেকের বিরুদ্ধে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? অন্য কোনো গন্ধ পাচ্ছেন দর্শকরা? চলুন আমরা খুঁজে দেখি। কথা বলবো দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো এতদিন মুখ খোলেননি, যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওনার কিছু অ্যালার্জি থাকুক, আমরা অতীতেও দেখেছি বা কিছু। এখন হঠাৎ এই আলটিমেটাম, এটা কি মানে এই দর কষাকষির সঠিক সময়টা এটা মনে করছেন কি? এটাকে তো দর কষাকষি মনে হচ্ছে কোথাও একটা। দিদিকে আলটিমেটাম দিচ্ছেন, নয় আপনি অভিষেককে রাখুন, নয় আমাকে রাখুন। দেখো সম্রাট, আমার এটা পরিষ্কার মনে হয় এটা হচ্ছে যে পুরো একটা ব্যক্তি স্বার্থের জায়গা। তৃণমূল পার্টিটাতেই একদম নিচে থেকে ওপর পর্যন্ত সবাইকে আমি বলবো না, কিছু লোক তো থাকেন যে পার্টির স্বার্থে কাজ করেন, কিন্তু মোস্টলি একটা ব্যক্তি স্বার্থ গ্রাস করেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যে তার অসন্তোষ, সেটাও তার ব্যক্তি স্বার্থেই, দলের স্বার্থে নয়। ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূলে যেটুকুনি অবশিষ্ট আছে, তার হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি ঘটনাচক্রের তৃণমূলের সাংসদও, তিনি মামলা লড়বেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিয়েছেন, বলছেন না আপনি নয়, অয়ন ভট্টাচার্য, আইনজীবী অয়ন ভট্টাচার্য মামলা লড়বেন। তাহলে ব্যক্তি স্বার্থ আঘাত পেল, পার্টি স্বার্থ নয়, তাই না? একেবারেই। আইনজীবী থেকে তাকে সরিয়ে দেওয়া মানে কোথাও তার ব্যক্তি স্বার্থে আঘাত, ঘা লেগেছে একটা। তাহলে ব্যক্তি স্বার্থেই বলছেন। কিন্তু ব্যক্তি স্বার্থে এত বৃহত্তরভাবে বলছেন, তার কারণ হচ্ছে যে এখন তো ডুবন্ত জাহাজ, ডুবন্ত জাহাজে অনেকেরই একটা অজুহাত প্রয়োজন। আমি আগেও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ বলতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণ, তার বিরুদ্ধে ঔদ্ধত্যের অভিযোগ, তিনি যে ইনকমিউনিকেটিভ, তার সঙ্গে যোগাযোগ করা যায় না, পার্টির প্রবীণ মন্ত্রীরা গিয়ে তার অফিসে বসে থাকতেন তার সঙ্গে দেখা করার জন্য, ফোন জমা রাখতে হতো, ব্যাক স্ক্রিনিং করা হতো, তার বিরুদ্ধে দম্ভের অভিযোগ, এইগুলো তো ছিলই। আজকে আবারও সেটাকে পাঞ্চিং ব্যাক করা মানে হচ্ছে যে সেটাকেও একটা একটা অজুহাত বলে খুঁজে নেওয়া, আর কোনো কারণ নেই। দেখো একটা কথা শোনো সম্রাট, সেটা হচ্ছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সোকল্ড ঔদ্ধত্য বা আচরণ বা অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ, যেটা নিয়ে এখন কথা হচ্ছে, সবাই বলছেন যেটা, সেটা তো ওভারনাইট হয়নি। এটা তো 2021 সালের পর থেকে আছে, জমতে জমতে। তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন কেন বলেননি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন কেন বলেননি? মনে আছে যে 2021 বা 22 সালে, 21 সালে বিধানসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার মডেল তখন তৈরি হচ্ছে, কোভিডের সময় ডায়মন্ড হারবারে গিয়ে বিশেষ ক্যাম্প ইত্যাদি প্রভৃতি হয়েছে, পরীক্ষা নিরীক্ষা, তারপরে সেবাশ্রয় শুরু হবে। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল নিয়ে কিছু একটা মন্তব্য করেছিলেন, কটাক্ষ। তারপর তো দক্ষিণ কলকাতায় জুড়ে একটা পোস্টার পড়েছিল, কার উদ্দেশ্যে পোস্টার পড়েছিল আমি জানি না, কিন্তু অনেকে ধরে নিয়েছিলেন কার, মানে পরিষ্কার বুঝতে পারছিলেন কার উদ্দেশ্যে। পোস্টারের যে ভাষাটা যেটা ছিল, যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। এটা নিয়ে পার্টির মধ্যে অসন্তোষ তৈরি হয়, মানে দুটো শিবির, যাই হোক। কিন্তু ঘটনা হচ্ছে তারপর 24 সালের লোকসভা ভোট আসার আগে
যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের বকেয়া টাকা আনার দাবিতে দিল্লি থেকে ধর্ণা দিচ্ছেন, তোমার মনে আছে? তুলে নিয়ে যাওয়ার সময় তো তোর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা। রাজভবনের সামনে ধর্নায় বসে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা। কারণ 24 সালে লোকসভা ভোট আসছিল, তাকে যখন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য ছিল না, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণ ছিল খুব নমনীয়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গে যোগাযোগ রেখে চলতেন, এরকম তো নয়। না, একেবারেই নয়। তাহলে অভিষেক তো বদলাননি। তাহলে সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন নেতা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আইনজীবীর পদ থেকে সরিয়ে দিলেন, হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঔদ্ধত্য। এইখানে না আমি মেলাতে পারি না। আমিও ধরো নয় নয় করে এতদিন ধরে সর্বভারতীয় রাজনীতি অনেক পার্টিকে তো দেখেছি, কিন্তু এইখানে মেলাতে পারি না। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তার নিজের নিজের স্বার্থ আছে। তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথাও সঠিক সময় খুঁজে নিলেন এই সময়টাতে দর কষাকষির? দর কষাকষির জায়গা নেই, যারা বিদ্রোহের বা কিছু দর কষাকষির ব্যাপার নেই। এখন দেখতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তৃণমূলের ওই ব্লকটি, যে ব্লকটি তৈরি হয়েছে, তাতে সামিল হচ্ছেন কিনা। তখন হয়তো অনেকে ধারণা করবেন যে তাহলে এটাই ছিল অজুহাত, বলবেন অনেকে। কারণ পলিটিক্সে পারসেপশনই ম্যাটার করে। সবচেয়ে সহজ অজুহাত তো এই মুহূর্তে এটাই অভিষেকের। কিন্তু আমি তো বলছি না উনি অজুহাত দিচ্ছেন, আমি বলছি যে পাবলিক পারসেপশন তখন ওটাই হয়ে যাবে যে এটাকেই তাহলে তিনি অজুহাত করে ওই যে যাবেন তৃণমূলের ব্লকটিতে, তার জন্য তিনি একটা ক্ষেত্র তৈরি করছেন, সাজালেন। কিন্তু আমি বলছি যে এটা আমি ব্যক্তি স্বার্থের বেশি কিছু দেখছি না। দলীয় স্বার্থের ব্যাপার কোথায়? দল নিবেদিত প্রাণ, দলের জন্য ভেবে উনি বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে নিয়ে যে কথা বলতে হয়, তাহলে আজ থেকে 4 বছর 5 বছর আগেই বলতে হতো। উনি বলতে পারেন এতদিন সহ্য করেছি, না বাদ ভেঙে গেছে। তাহলে 24 সালে উনি নেতা ছিলেন, আজকে উনি 2 বছরে নেতা থেকে তিনি হয়ে গেলেন ঔদ্ধত্য। ঔদ্ধত্যের একটা মানে একটা প্রতিকৃতি বা একটা প্রতিরূপ। এইটা আমার কোনোভাবে, এটাকে আমার কাছে কোনোভাবে যুক্তিগ্রাহ্য লাগছে না। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্ট থেকে যদি ধরো, আমি বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এতটাই পেয়েছেন, এত কিছু। হ্যাঁ, তারা বলতে পারেন আমরাও দিয়েছি জীবনের অমূল্য, বললেন 40 বছর জীবনের অমূল্য সময় দিয়েছি। আরে অমূল্য সময় দিয়েছেন বলেই তো আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা পেয়েওছেন যে পরিমাণ গুরুত্ব পেয়েছেন। এবং যখন ওই যে বললাম যে কোভিডের সময় যে একটা মতান্তর হয় বা ইত্যাদি প্রভৃতি, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেকশন দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যারা অনুগামী, তাদেরকে ডেকে বলেছেন যে এইসব পোস্টার লাগানো ঠিক হচ্ছে না। তো ফলে এই প্রোটেকশনটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ, তার ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের যুব ছাত্র কোনো আন্দোলনে আমি দেখিনি। তিনি তো প্যারাট্রুপ করেই তিনি এসে উত্তরপাড়ায় প্রার্থী হয়েছিলেন। একেবারেই তাই, তাকে দেখা যায়নি কোনো, তাই না? হঠাৎই প্রার্থী হলেন, তাহলে হিরেও গেলেন অবশ্য। কথাটা হচ্ছে যে তাহলে যে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের টিকিটটা পেলেন কি করে? সেই টিকিটটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, অভিষেকও তো সেটাকে তাহলে কোনো একটা জায়গায় এন্ডোর্স করেছিল। তাহলে অভিষেক যখন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে টিকিটটা এন্ডোর্স করছেন, দিচ্ছেন, কালীঘাট দিচ্ছেন, তখন অভিষেক নেতা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আইনজীবী বলছেন যে আমি আপনার, তার মানে কি? তার মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে কোনো একটা জায়গায় অনাস্থা তৈরি হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, অয়ন ভট্টাচার্য গিয়ে মামলাটা লড়বেন। সেটা তাদের একটা সিদ্ধান্তের জায়গা, মামলা লড়ার সঙ্গে সঙ্গে ঔদ্ধত্য হয়ে গেল। এইটা তো আমার মনে হয় যে গোটা তৃণমূল পার্টিটাকেই, আবার বলছি বারিং ফিউ, সবাইকে তো আমি ফেলতে পারি না। আমি এখনো জানি যে তৃণমূলের একনিষ্ঠ নেতা কর্মী, সৎ যারা সৎ কর্মী এরকমও আছে, ছিল না একেবারে কেউ বলতে পারবে না। না, নিশ্চয়ই একটা দল গড়ে ওঠে তো কিছু সৎকর্মীর অবদান থাকবে। ঠিক আছে, সবাই দুর্নীতিপরায়ণ ছিল না, এটাকে তো মানতে হবে। তো কিন্তু ব্যক্তি স্বার্থের জায়গাটা ছিল সর্বোপরি। গত 10 বছর 12 বছর 15 বছরে এটাই ক্রমশ হয়ে উঠেছে। লোকসভায় মুখ্য সচেতক দীর্ঘদিন ধরে একটা, তিনি ওখানেও তো একটা বিভিন্ন কমিটিতে রয়েছেন। মুখ্য সচেতক পথে সরিয়ে দেওয়া হলো, তখনই তিনি বিদ্রোহী হয়ে উঠলেন।
তাহলে এখানে একজন নেতা, তিনি মন্ত্রী হবেন দুটো দপ্তরের, তিনিই মেয়র হবেন, ঠিক আছে, তার মেয়ে প্রার্থী হবে, তার ছেলেই এই হবে। আমি এটা কোনো ব্যক্তির নামে বলছি না, আমি যে এটাই ট্রেন্ড হয়ে গেছিল। তার একটা দপ্তর কেড়ে নেওয়া হলে তার গোসা হবে। মনে হতো যে কিছু মানুষ তৃণমূলে রয়েছেন যারা প্রিভিলেজড, তাকে আবার সন্তুষ্ট করা, যারা মনে করেন যে তাদেরই জন্মগত অধিকার, বাকি সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ যারা পার্টিতে আসছেন তাদের কাজ হচ্ছে তাদের জন্য শুধু দেওয়াল লেখা আর তাদের পেছনে পেছনে ফ্ল্যাগ নিয়ে গিয়ে প্রচার করা বা পিছনে নেতা তুমি এগিয়ে চলো স্লোগান দেওয়া। এটাও তাদের জন্মসিদ্ধ অধিকারে পরিণত হয়েছিল। এবং তাদের মধ্যে কিছু নেতা, আমি এখানে কারোর নাম করে বলছি না, কালীঘাটের ওই বাড়িটিকে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে গণেশ প্রদক্ষিণ করেই তাদের পলিটিক্সে সার্ভাইভাল। নিজেদের কি আছে? একেবারেই। তুমি তো বলোই সবসময় সূর্যের আলোয় আলোকিত, এবং সেটাই তো তৃণমূল কংগ্রেসে একেবারে মানে সত্য বলা যায়, সেটাই পরম সত্য, সেই কথাটাই। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথায় রেখি প্রত্যেকের নির্বাচনী জয়লাভ করা এবং তারপর যা যা কিছু অর্জন করা। ফলে এটা হয়তো একটা ব্যক্তি স্বার্থ থেকেই তুমি যে ব্যাখ্যাটা দিচ্ছ। পাশাপাশি আমি তো একটা বলি যে এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেও বারবার বললেন, তুমি যেটা বলছিলে, পেয়েছেন তো প্রচুর কিছু। উনি বলছেন 40 বছর ধরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিঙ্গুরের সময় একটা থেকে কথা বলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলতে পারেন যে আমি আজকে তৃণমূলের জন্য, আমি সরকারের জন্য এই মামলা লড়েছি, ওই মামলা লড়েছি, সেই মামলা লড়েছি। এটা একটা ঠিক, উনি লড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওনাকে তুমি এটা লড়ো, ওটা ঠিক আছে। ভারতবর্ষে কি আইনজীবী কম পড়ি আছে? তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও একটা যে সরকার বা দল তাকে সেই সুযোগটা দিয়েছে, এটাও মানতে হবে। একদম। আজকে যদি তুমি সরকারের কাছে একটা আরটিআই করে বার করো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য মামলা লড়ে পারিশ্রমিক বাবদ গত 15 বছরে কত টাকা পেয়েছেন, তাহলে বোঝা যাবে। আমি এখানে অন্যায় বলছি না, এটাতে কোনো দুর্নীতি অন্যায় হয়েছে এটা বলছি না। আমি বলতে চাইছি যে আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যত বড় আইনজীবী, তার থেকেও বড় আইনজীবী হয়তো আছে। তাহলে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে পার্টি সেই সুযোগটা দিয়েছে, কারণ তিনি পার্টির সেন্টিমেন্ট বোঝেন, পার্টি সুপ্রিমো, তার সাথে কথা বলতে স্বচ্ছন্দ, পার্টির ভিউটা তার কাছে পরিষ্কার, ফলে তাকে সেই জায়গাটা দিয়েছেন। মানেকা গুরুস্বামীকে দেননি তার আগে। তো ফলে সেই সুযোগের জন্য সেটা তো স্বেচ্ছায় শ্রমদান নয়, তার জন্য তো সরকারের মামলা লড়ে তো তারা পারিশ্রমিক পেয়েছেন। তাহলে আজকে সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে এই মামলা লড়ার জন্য তিনি কি পারিশ্রমিক পেয়েছিলেন, তাহলে সেটা যদি কেউ আরটিআই করে বার করে তাহলে বোঝা যাবে 15 বছরে কত। আমি আবার বলছি, এটা কিন্তু দুর্নীতি নয়, দুর্নীতি নয় একেবারেই, কিন্তু তিনি তো কাজের সুযোগটা পেয়েছিলেন। এই সুযোগটাই বা কজন পায়? এই স্পেসটা এতগুলো মামলা লড়া। এবং কলকাতাতে যে এটা তো সাবজেক্টিভ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে পারেন তার 45 বছরের আইনজীবী জীবনের অভিজ্ঞতা, কিন্তু এটাও তো আছে যে কলকাতা শহরে বড় বড় আরো আইনজীবীরা রয়েছে, তাদেরকে সুযোগ না দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দেওয়া হয়েছে। একদম, সব মামলা, সরকারের মামলায়, দলের মামলা। তাহলে তো সেখানে তো তাহলে তো দেখতে হবে যে পার্টিকে আমি কি দিয়েছি, পার্টির থেকেও আমি কি পেয়েছি। একেবারেই ব্যক্তি স্বার্থে আঘাতের জায়গাটা তো সত্যিই একটা এখানে উঠেই আসছে, যার জন্য হঠাৎ এখন মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত অধ্যত্ত, এতদিন মনে হয়নি। এবার আমি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করবেন আগামী দিনে বোঝা যাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার এই কল্যাণের এই কি বলবো আলটিমেটাম, রীতিমতো আমি থাকবো না ও থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন। কিন্তু রাজ্যসভায় আমি পাশাপাশি আসি, তৃণমূলে যেহেতু টালমাটাল অবস্থা, অন্য বিষয়ে না গেলেও নয় আমাদের আলোচনায়। সেখানে আজকে দেখা গেল প্রকাশচি গড়াইক চলে গেলেন, সম্ভবত কোয়েল মল্লিকও। তো তৃণমূলের নামতে 10-এরও নিচে সম্ভবত নেমে এসছে ফিগারটা। এখন বিষয় হচ্ছে যে 13 জন সাংসদ ছিল, 13 জনের থেকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় 16টা আসন, 16টা আসনের মধ্যে বিজেপির কাছে রয়েছে 3টি। এক হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, 2 রাহুল সিনহা, 3 নম্বর হচ্ছেন অনন্ত মহারাজ। বাকি 13টি আসনে ছিল তৃণমূল। তৃণমূলের এই 13টি আসনের মধ্যে প্রথমে সুখেন্দু শেখর রায়, তারপরে সুস্মিতা দেব, তারপরে আজকে প্রকাশচি বড়াইক এবং কোয়েল মল্লিক, 4 জন চলে গেলেন, তারপর 9 জন রইলেন। এবং এই রিসেন্ট যারা করলেন, কোয়েল মল্লিকের সঙ্গে রাজীব কুমার, এরাও ছিলেন তোমার। তাদের কি করবেন আমি জানি না, বহুদিন ধরে তারা নিশ্চুপ, কোথাও দেখাও যাচ্ছে না, কোনো কথাও কিছু না। মানে দেখো এখানে অনেকেই দেখো, যদি আমরা পলিটিক্যাল আলোচনা করছি, মানে পলিটিক্যাল মানে কি হতে পারে না হতে পারে আলোচনা করছি। এখন রাজ্যসভায় কারা রয়ে গেছেন? রাজ্যসভায় রয়ে গেছেন বাবুল সুপ্রিয় আজকে স্টেটমেন্ট করে বলেছেন যে তিনি কোনো ফ্যাকশনে যাবেন না এবং তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন না।
একটা জাহাজ যখন ডুবছে তখন তাকে ছেড়ে তিনি যাবেন না, এটা একটা নাবিক হয়ে তিনি বলেছেন। ঠিক আছে, এটা তিনি স্পষ্ট করে দিয়েছে। স্পষ্ট করে দিয়েছে। জল্পনা। দুই হচ্ছে রাজীব কুমারের ব্যাপারটা আমরা জানি না, তিনি এখন দেশে আছেন না ভেকেশনে আছেন সেটা স্পষ্ট না। অনেকে বলছেন তিনি ভেকেশনে আছে। যাই হোক, দোলা সেন যাবেন বলে আমার মনে হয় মমতা না। বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন এই সময়ে, মানে অন্তত পাশে পাশে দেখা যায়। দোলা সেন আছেন, সামিরুল ইসলাম আছেন। সামিরুল ইসলাম আছেন, নাদিমুল হক নাদিমুল আছেন। হক আছেন। তো আমারও মনে হয় না যে সামিরুল ইসলাম বা নাদিমুল হক তারা এই যাবেন। মুহূর্তে যাবেন বলে। তো এরকম নজন মেনকা আছে, গুরুস্বামী আছেন। মেনকা গুরুস্বামী, প্রশ্নই ওঠে না আমার মনে হয়। তো কিন্তু কিন্তু এই যে চারটেতে তোমার নেমে গেল, এখন তো রাজ্যসভার এতে ভোট করতে হবে কোনো একটা টাইমে গিয়ে, আসন খালি হয়ে গেল, খালি পড়ে রইল। অঙ্কের বিচারে তো তৃণমূলের তাহলে এই চারটে আসন নিয়ে তো রাজ্যসভায় তৃণমূলের আর মানে চিন্তার কারণ হয়ে গেল। নতুনভাবে তো ভোট হলে হ্যাঁ, কারণ এই চারটে সিটে একসঙ্গে ভোট হবে কিনা আলাদা আলাদা ভোট হবে কিনা আমি জানি না, এর নিয়মটা পরিষ্কার করে। কারণ হচ্ছে যে যদি একসঙ্গে ভোট হয় তাহলে তো এই যে 294-কে 4 দিয়ে ভাগ করে, ঠিক আছে, এক একটা ক্যান্ডিডেটকে জিততে অতগুলো করে ভোট লাগবে। এখন তাহলে সেক্ষেত্রে তৃণমূল কিন্তু একটা সিট পেয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না ওরকম ভাবে ভোটটা হবে। আমার মনে হয় দুটো দুটো করে সিটে ভোট হবে। আচ্ছা, ঠিক আছে, বা যে কি নিয়ম আছে, কারণ এই চারটেই এখন বিজেপির ঝুলিতে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানে লোকসভায় প্রায় 19-20 জন 21 জন সাংসদ একটা ব্লক করে এনডিএ সাপোর্টে, রাজ্যসভাতেও ডাইরেক্টলি 4জন বিজেপির সাংসদ বেড়ে গেল। তার মানে 7 হয়ে যাবে, এইদিকে 9। সেই হিসেবেই যদি দাঁড়ায় বিজেপির 3 থেকে বেড়ে 7 হয়ে যাবে, 4টে আসনে যদি হয়। তৃণমূল কংগ্রেসের 9। কোথাও গিয়ে মানে তোমার লোকসভাতেও যেটা হচ্ছে যে এনডিএর জন্য যে কোনো বিল পাস করাবার ক্ষেত্রে যেটা তৃণমূলের এই ব্লকটা সমর্থন করলে, সেটা রাজ্যসভার ক্ষেত্রেও দুটো ক্ষেত্রে সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি দেখো তুমি তৃণমূল কংগ্রেসের আজকে সায়নী ঘোষকে দেখলাম আমরা বিমানবন্দরে, তিনি কলকাতায় ফিরলেন। সায়নী ঘোষকে এই নির্বাচনের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে জ্বালাময়ী বাইট দিয়েছেন, দলকে ছেড়ে যাব না, বাকিদের যারা ছেড়ে যাচ্ছেন তাদের অ্যাটাক করেছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যুব কংগ্রেসের নতুন স্ট্রাকচার পরিবর্তন করলেন, সংগঠন, সেখানে আবার তাকে যুব কংগ্রেসের সভানেত্রী রাখলেন। সেই সায়নী ওই ব্লকে, বিদ্রোহী ব্লকে সই করলেন, এখনো পর্যন্ত আমরা যা জানি সই করলেন। কিন্তু আজকে ফিরলেন তিনি আপাদ মস্তক নিজেকে ঢেকে। কেন? কিসের ভয় বা কি আড়াল করতে চাইছেন? খুব অবাক লাগলো ছবিটা দেখে বিমানবন্দরে। না মানে অবাক লাগার কোনো কারণ নেই, মানে অবাক লাগার কারণ আছে। সেটা হচ্ছে যে দেখো, সায়নীকে যেভাবে দেখতে মানুষ অভ্যস্ত, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শাড়ি পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন পায়ে হাওয়াই ছুটি, হ্যাঁ, ওরকম একটা ছোট খোপা, কপারের টিপ, তো এটা দেখেই তো মানুষ অভ্যস্ত। হঠাৎ করে তুমি জিন্স, হোয়াইট স্নিকার, একটা মোস্ট প্রবাবলি নেভি ব্লু টি শার্ট, মাথায় ক্যাপ, একটা স্কার্ফ দিয়ে মুখটা ঢাকা, সানগ্লাস, আমি তো বুঝতে পারলাম না যে সাংবাদিকরা এয়ারপোর্টে ছিলেন তারা চিনলেন কি করে। হ্যাঁ, সেটাই। আমি ছবিটা, তুমি বিশ্বাস করো, আমি ছবিটা আমাদের ভিডিওতে তোলার আগে আমি সংশয় পড়ে গেছিলাম। আমি 10 বার শুধু দেখছি যেটা সায়নী ঘোষ তো, সায়নী ঘোষ তো, চেনাই যাচ্ছে না। এবারে কথা হচ্ছে তিনি কেন পড়েছেন, এটা তো আমি বলতে পারবো না। এখন হতে পারে যে একটা কথা শোনা যাচ্ছে যে নতুন যে তৃণমূলের ব্লক লোকসভায় তৈরি হয়েছে, সেই ব্লকের তারা যে স্পিকারকে চিঠি দিচ্ছেন, আমরাই আসল তৃণমূল, যে স্পিকারকে চিঠি দিচ্ছেন, সেখানে সায়নী ঘোষও সই করেছেন। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এত বড় বড় কথা বলার পর তিনি যদি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা জানান, এবং সবচেয়ে আয়রনিক ব্যাপার হচ্ছে যে তৃণমূলের সমস্ত সংগঠনকে মানে কমিটিকে ভেঙে দিয়ে যে নতুন কমিটি তৈরি হয়, সেই নতুন কমিটিতেও সায়নী হলেন যুব তৃণমূলের সভানেত্রী এবং মালা রায় হলেন মহিলা সভানেত্রী। সেই জায়গায় কোথাও একটা এম্বারাসমেন্টের জায়গা তো আছে। আমি বলতে পারবো না যে তিনি কেন মুখ ঢেকেছিলেন আজকে, কিন্তু অনেকেই মনে করবেন যে এম্বারাসমেন্ট ঠেকাতে এরকম ঢেকে মুখ ঢেকে যাচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়বেন বা কিছু কথা, একটা নিজের এম্বারাসমেন্ট ঢাকতেই হয়তো। আরেকটা বিষয়, তুমি এই কমিটির কথা তুললে, মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি সমস্ত কমিটি ডিজলভ করলেন, আবার দুদিনের মাথায় কমিটি করলেন। তার তো বোঝাই যাচ্ছে যে কি পরিস্থিতি সেই কমিটির। এমনকি তুমি দেখো, যুব সভাপতিকে নিয়ে প্রশ্ন, তিনি চলে গেলেন ওই ব্লকে। মহিলা সভাপতিকে নিয়ে প্রশ্ন, তিনি চলে গেলেন ওই ব্লকে। রাজ্য সভাপতি করা হয়েছে সুব্রত বক্সির জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে নিয়ে দলের মধ্যে হাজারো প্রশ্ন
প্রশ্ন, সেদিন বর্ষিয়ান বিধায়ক অশোক দেব বলছেন যিনি নিজে হেরে গেছেন তিনি দলকে নেতৃত্ব দেবেন কোথা থেকে, দলের সভাপতি হন কি করে, একের পর এক প্রশ্ন। এবার কি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলটিমেট দলের জেনারেল সেক্রেটারিকে নিয়ে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আবারও এই কমিটিগুলো সব ডিজলভ করতে হবে? এগুলো তো থাকবে না। দেখো, তৃণমূল পার্টিটা মানে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে পারবেন না। আবার মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই যে যারা ব্লক করছে তাদেরও কোনো অস্তিত্ব নেই। ফলে এন্ড অফ দ্য ডে এই পার্টিটা আর কিছু থাকবে না। কারণ একটা কথা আমি আগে একবার মনে হয় বলেছিলাম যে তৃণমূল পার্টির একমাত্র আইডিওলজি ছিল অ্যান্টি সিপিএম। সিপিএম নেই, তৃণমূলে আর কোনো আইডিওলজি নেই, মতাদর্শবিহীন একটি পার্টি, তার দিশাও নেই আগামীর জন্য। এবং যতদিন ক্ষমতায় ছিল ততদিন ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, এবং তারপরে আর এটা কোনো ভবিষ্যৎ নেই, এবং একটা হাসির পাত্র হয়ে উঠছে ব্যাপারটা। মানুষের এটা পুরো বিনোদনের একটা ব্যাপার হয়ে উঠছে। আজকে তুমি যেটা সায়নীর কথা বললে, এটা দেখে মানুষ আমোদিত হচ্ছে। হ্যাঁ, আমোদিত হচ্ছেন সত্যি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি অফিসে যাচ্ছে, এইটা যতটা নিউজ মানে খবরের কোশ্চেনটা আছে, তার থেকে একটা বিনোদনের কোশ্চেনটাও আছে। একদম, লোকে আমোদিত হচ্ছে টিভিতে দেখে। রাজনীতি আর বিনোদন যেন কোথাও তুমি জাহাঙ্গীর খানকে যখন আজকে হাফ প্যান্ট পরে নিয়ে ফলতায় ঘোরানো হচ্ছে, সেই ফলতাতেই তখন লোকে একটা আমোদিত হচ্ছে যে দেখ কেমন লাগে। তো এর কোনো ভবিষ্যৎ নেই। এবং কালকে যেটা আমরা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সেরকম পরিস্থিতি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মানসিক পরিস্থিতি হবে? তারও বয়স হয়েছে, আজ থেকে 15-20 বছর আগে তিনি যেভাবে লড়েছিলেন, সেই জেদ এবং সেই পরিমাণ পরিশ্রম করা তার পক্ষে কতটা মানে সম্ভব হবে সেটা একটা কোয়েশ্চেনেবল একেবারে। তো এটা কিছু থাকবে না। নাবিক ছাড়া দল একটা, এবার কর্মীদের আবেগ একটা বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শেষ মুহূর্তে পর্যন্ত চাইবেন যদি দল ধরে রাখা যায়, কিন্তু দল তো ধরে রাখার মতো কোনো পরিস্থিতি নেই। তবে তুমি কালকে একটা বিষয় তুলেছিলে যে একটা ভোট কিন্তু রয়েছে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, একটা বড় শতাংশের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। না, দীর্ঘদিন রাজনীতি করলে তোমার সাথে একজন তো মানে একটা তো তোমার মানে পার্সোনাল বেনিফিশিয়ারি বা একটা অনুরাগী এরকম তো তৈরি হয়। গ্রামগঞ্জে বিভিন্ন শহরে কিছু মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো তার সহানুভূতি, মানুষের সহানুভূতি সমর্থন আছে। তারা তৃণমূলের বাকি লোকেদের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই, কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সহানুভূতি আছে। ফলে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো একটা, বিশেষ করে ধরো গ্রাসরুটের যে তৃণমূল কর্মীরা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেছেন, তাদের অনেকের অনেক ক্ষোভ আছে, অসন্তোষ আছে, কিন্তু দিনের শেষে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে দাঁড়ালে তাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান, মর্যাদা, শ্রদ্ধা, সহানুভূতি সব আছে। আবার তাকে দেখে উজ্জীবিত হওয়া একটা মানে সেটা তো তারাও জানেন যে কিছু হবে না। উজ্জীবিত কতটা হবেন, ওই বললাম যে সম্মান, মর্যাদা, সহানুভূতিটাই আছে। উজ্জীবিত আর কতটা হবেন, কতটা আবার নামতে পারবেন, সেটা নিয়ে ডাউট আছে। কিছু মানুষের এই সমর্থন এবং কর্মীদের এই আবেগকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কোন পথে যাবেন সে তো ভবিষ্যৎই বলবে। আগামী কয়েকদিনের মধ্যেই যে সেটা ক্লিয়ার হবে তা এমন নয়। রাজনীতি একটা সম্ভাবনার শিল্প, সেখানে নানান রকম পথ খোলা থাকে। কিন্তু পাশাপাশি আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদ যেভাবে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য নিয়ে মুখ খুললেন এবং তীব্র আক্রমণ করলেন, সেটা কোথাও কি তার ব্যক্তি স্বার্থে আঘাত লাগার ফলেই হতেই ব্যাপারে। এবং তার জন্যই মুখ্য সময়টাই বেছে নিয়েছেন হয়তো, যখন তৃণমূল কংগ্রেসের খুব টালমাটাল একটা অবস্থা, নৌকো ডুবি করছে, এরকম একটা পরিস্থিতিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো এই দিনটি বেছে নিয়েছিলেন। দেখা যাক ভবিষ্যতে কোন দিকে কোন জল গড়ায়। এখন তো রোজ খবর, রোজ নানাবিধ খবর, এবং সব খবর আমরা প্রথম আপনাদের সামনে আবার বলবেন হয়তো। আমরা ব্রেক করি সেটা ক্লেম আমরা করেই যাব। এবং দেখতে থাকুন সব খবর, প্রথম খবর দেখার জন্য দ্য ওয়ালে চোখ রাখুন।